ড্রামাটির শুরুতেই এই ড্রামার মেইন লিড ফুহানকে দেখানো হয়। ফুহান আজকে বিদেশ থেকে আবারও চায়নাতে ফিরে এসেছে, কারণ এখানে ওর একটি মূল্যবান জিনিস রয়েছে যেটা এখন ও ফিরে পেতে চায়। আর ফুহান অনেক বড় একটি কোম্পানির প্রেসিডেন্ট ছিল, ওর কাছে টাকা পয়সার কোনো অভাব ছিল না। অন্যদিকে আমরা এই ড্রামার ফিমেল লিডকে দেখতে পাই, নাম ছিল ফ্যাং। ফ্যাং হসপিটালে ওর গ্র্যান্ডমার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু এইটা ফ্যাংয়ের নিজের গ্র্যান্ডমা ছিল না। ফ্যাং এর গ্র্যান্ডমা ছোটবেলায় ফ্যাংকে দত্তক নিয়েছিল, আর এই কারণে এখন ফ্যাং তার গ্র্যান্ডমাকে অনেক বেশি ভালোবাসে। তার গ্র্যান্ডমার এখানে অনেক বেশি কেয়ার করছিল। গ্র্যান্ডমা ফ্যাংকে বলে, আমার জন্য তোমাকে এত বেশি টাকা পয়সা খরচ করতে হবে না, কিন্তু ফ্যাং বলেছিল আমি আপনার জন্য সবকিছু করতে পারি। তখন ফ্যাং এর কাছে একটি ফোন এসেছিল, আর গ্র্যান্ডমা মনে করে হসপিটাল থেকে ফ্যাং এর কাছে ফোন করা হয়েছে, অনেক বেশি টাকা নেবে। এই কারণে ফ্যাংকে বলে তুমি ওদেরকে কোনো টাকা দিও না, আমি হসপিটালে থাকতে চাই না, বাড়িতে থাকতে চাই। কিন্তু ফ্যাং ওর গ্র্যান্ডমাকে বোঝায় এখানে তোমার টাকার জন্য ফোন করেনি, বরং আমার বস আমাকে ফোন করেছে। ফ্যাং এর বস এখানে ফ্যাংকে ফোন করার পর এটাই বলেছিল হোটেলে যেন ফ্যাং বসের জন্য প্রোটেকশন নিয়ে আসে, কিন্তু ফ্যাং তো একদমই যেতে চাচ্ছিল না। ওর গ্র্যান্ডমাকে এরকম ভাবে এখানে একা রেখে যেতে চাচ্ছিল না, কিন্তু ওর বস বলে তুমি যদি এখানে না আসো তাহলে আমি কিন্তু তোমাকে জব থেকে বের করে দেবো, আর তুমি তো জানো আমি তোমার কাছ থেকে কত বেশি টাকা পাই। আর ফ্যাংকে শুধুমাত্র 1 ঘন্টার টাইম দেয়। ফ্যাং তার গ্র্যান্ডমাকে এখানেই থাকতে বলে, আর ও চলে গিয়েছিল বসের জন্য প্রোটেকশন কিনতে। এরপরে ওইটা নিয়ে বাইরে চলে আসে। ফ্যাং বাইরে আসার পর অনেকটাই বেশি নার্ভাস হয়ে গিয়েছিল, কারণ ওকে যে 1 ঘন্টা দেওয়া হয়েছিল ওটার সময় অনেকটাই কমে গিয়েছে। আর এখানে বাইরে একটি কারের জন্য অপেক্ষা করছিল, কিন্তু কোনো কারই পাচ্ছিল না। আর তার বস তাকে বারবার ফোন করে এটাই বলছিল তাড়াতাড়ি চলে আসো, তোমার সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তখন ফ্যাং এর দিকে একটি কার অনেকটাই বেশি জোরে এসেছিল, তাই ফ্যাং নিচে পড়ে যায়। ওর হাতে থাকা জিনিসগুলো পড়ে গিয়েছিল, ওগুলো উঠাচ্ছিল। আমরা দেখতে পাই এই কারটি আসলে ফুহানের ছিল। ফুহান তখন বাইরে এসেছিল এখানে ওই মেয়েটিকে সাহায্য করতে, বাট এখানে যখন দেখতে পাই ফ্যাংকে অবাক হয়ে যায়, আর ফ্যাংকে বলছিল তুমি কি আমাকে চিনতে পেরেছো? ফ্যাং এর তখন মনে পড়ে যায় ফুহান আসলে তাদেরই কলেজেই পড়তো, আর তার এটাও মনে পড়ে 3 বছর আগে ফুহান পড়াশোনায় কত বেশি ভালো ছিল, তাই তো এখন অনেক বড় একটি কোম্পানির প্রেসিডেন্ট হতে পেরেছে। আর এখানে ও ফুহানের সাথে কথা বলতে লজ্জা পাচ্ছিল, কারণ ও তো বসের শুধুমাত্র মেড, আর এখানে কিনা ফুহান অনেক বড় একটি কোম্পানির প্রেসিডেন্ট। ফুহান বলে তুমি এত রাতে কোথায় যাচ্ছ, আমি তোমাকে ওখানে পৌঁছে দিচ্ছি, তুমি আমার সাথে চলো, বাইরে অনেক বেশি ঠান্ডা। আর এখানে দেখতে পাই যে ফ্যাংয়ের ঠান্ডা লাগছে, তাই নিজের কোটটি খুলে এখানে ফ্যাংকে পরিয়ে দিয়েছিল। এরপরে ও ফ্যাংকে নিজের কারের ভিতরে ওঠায়। ফুহান ফ্যাংয়ের হাতে ওই জিনিসগুলো দেখতে পেয়েছিল, আর ও এটাই মনে করে এখন হয়তোবা এখানে ফ্যাং ওর বসের সাথে সময় কাটানোর জন্য এইসব কিছু নিয়ে হোটেলে যাচ্ছে। আর ফ্যাংও এখানে ফুহানের এই ভুল ধারণাটা ভেঙে দিয়েছিল না, ও ফুহানের সাথে সেরকম কোনো কথাই বলে না। এরপরে ফুহান ওকে ওই হোটেলের সামনে নিয়ে আসে। এখানে ফ্যাং ফুহানকে কোটটি ফিরিয়ে দিতে চাচ্ছিল। ফুহান বলে এটা আমার দরকার নেই, তুমি এটা নিজের সাথে করে নিয়ে যেতে পারো। এরপরে বাইরে এসেছিল, আর এখানে ও নিজে ওই একই হোটেলে এসেছিল। ওর গার্ডদেরকে বলছিল ভিতরে যাও, আর দেখো যে মেয়েটি এক্ষুনি আমার সাথে এসেছিল ও কোন রুমে যাচ্ছে। আসলে দেখতে যাচ্ছিল ফ্যাং ওই রুমের ভিতরে গিয়ে কি করবে। আসলে ও যে মূল্যবান জিনিসটিকে এখান থেকে নিতে এসেছিল সেটা ফ্যাং ছিল। ও তো স্কুল লাইফ থেকে ফ্যাংকে লাইক করতো, তাই এখন তো ফ্যাংয়ের উপর নিজের নজর রাখতেই হবে। ভিতরে আমরা ফ্যাংকে দেখতে পাই এখানে ওর বসের রুমের ভিতরে এসেছিল। ওর বস যেগুলো আনতে বলেছিল ওগুলো ওর বসকে দেয়। ফ্যাংয়ের বসের নাম ছিল জিও। এখানে হোটেলে একটি মেয়ের সাথে ছিল। যখন দেখতে পেয়েছিল ফ্যাংয়ের গায়ে অনেক দামি একটি কোট, তখন অনেকটাই রেগে যায়, আর বলছিল তুমি আমাকে জেলাস ফিল করানোর জন্য এরকম একটি দামি অন্য কারোর কোট নিজের গায়ে নিয়ে এসেছো। জিও ফ্যাংয়ের কাছ থেকে 5 মিলিয়ন পাবে, এই কারণেই ফ্যাংকে বাধ্য হয়ে জিওর সব কথাগুলো শুনতে হয়, আর ওর কোম্পানিতে জব করতে হয়। এরপরে ফ্যাং ওখান থেকে বাইরে এসেছিল, যেখানে বাইরে দেখতে পায় ফুহানকে। ফুহান এখানে ফ্যাংয়ের দিকেই তাকিয়েছিল। এরপরে ও ফ্যাংয়ের সাথে দেখা করে। ফ্যাংকে বলছিল আমি এখানে আমার একটি মূল্যবান জিনিস নিতে এসেছি, আর আমি চাই এখানে কাউকে কিস করতে। ফ্যাং বলে ঠিক আছে, তোমার কিরকম মেয়ে পছন্দ তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে খুঁজে দিতে সাহায্য করব, অবশ্যই এরকম মেয়ে তুমি পেয়ে যাবে। তখন ফুহান ওর অনেকটাই বেশি ক্লোজে এসেছিল, এমন ভাবনি ছিল যেন এখানে ফ্যাংকে কিস করবে। ফ্যাং এতে অনেকটাই নার্ভাস হয়ে যায়। ফুহান তখন হেসে বলে তুমি ভয় কেন পাচ্ছ, আমি এরকম কোনো কিছুই করব না,
আমি তো শুধুমাত্র তোমার সাথে কথা বলতে চাচ্ছিলাম, আর তুমি তো দেখছি অনেক ভয় পেয়েছো। পরের দিন কোম্পানির সিন দেখানো হয়। এখানে জিও কিকি নামে একটি মেয়ের সাথে ছিল। একটু পরে ভিতরে এসেছিল ফ্যাং। জিও ফ্যাংকে দেখার পর বলছিল, তুমি ভিতরে এসেছো আমার দুজনকে ডিস্টার্ব করতে, আর আমি এটাও জানি তুমি কিকিকে আমার সাথে দেখে একদমই খুশি হওনি, কিন্তু এতে আমার কোনো কিছু যায় আসে না। তুমি এখান থেকে যাও আর নিজের কাজ করো। ফ্যাংকে অনেক বেশি অপমান করছিল। ফ্যাং তখন কোনো কিছুই বলছিল না। ও তো ফ্যাংয়ের উপর আরো একটু বেশি রেগে যাচ্ছিল। তখন কিকি বলে, তুমি শুধু শুধু কেন ওর সাথে এরকম রাগ করছো? আমি তো এখানে তোমার সাথেই রয়েছি। ও কি মনে করলো এতে আমাদের দুজনের কোনো কিছু যায় আসে না? তুমি ওর দিকে ফিরেও তাকিও না। জিও এরপরেও চুপ করে থাকে না। ও তখন উঠে পড়েছিল, বলছিল ফ্যাংকে, তোমার দাদি যদি আমাদের দুজনকে একসাথে না দেখতো তাহলে আমি কখনোই এরকম কোনো কিছু করতামই না। শুধুমাত্র তোমার দাদির কারণেই আমাকে তোমার সাথে থাকতে হচ্ছে, আর তোমার ওই বুড়ি দাদির জন্য তুমি আমার কাছ থেকে কত বেশি টাকা নিয়েছো। এখানে ফ্যাং তখন অনেকটাই রেগে যায়। ও বলছিল, এতক্ষণ তুমি আমাকে অপমান করেছো, কিন্তু আমি এতে কোনো কিছু মনে করিনি, তাই তোমাকে কোনো কিছু বলিনি। কিন্তু এখন তুমি আমার দাদিকে অপমান করেছো, যেটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তুমি আমাকে যতক্ষণ বলেছিলে ততক্ষণ আমি চুপ ছিলাম, কিন্তু এখন আর আমি এখানে থাকতে পারবো না। এরপরে এখানে জিওর কোম্পানির কার্ডটি নিজের গলার ভিতর থেকে বের করেছিল, আর ওকে ফিরিয়ে দিয়ে বলে, আজ থেকে আমি তোমার জবটি ছেড়ে দিচ্ছি। আমি আর তোমার কোনো জব করতে চাই না, আর তুমি যে আমাকে 5 মিলিয়ন দিয়েছো এইটা আমি অন্য কোনো জব করে তোমাকে অবশ্যই ফিরে দেব। এরপরে ও বাইরে এসেছিল, এখান থেকে নিজের সব জিনিসপত্রগুলো প্যাক করছিল। তখন হঠাৎ করে ফ্যাংয়ের কাছে হসপিটাল থেকে ফোন এসেছিল। ফ্যাংকে জানানো হয়, তোমার দাদির শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে, তাড়াতাড়ি হসপিটালে আসো। যখন ফ্যাং হসপিটালে এসেছিল তখন ও এখানে ডক্টরের কাছ থেকে জানতে পারে ডক্টর ফ্যাংকে বলেছিল, তোমার দাদির খুব তাড়াতাড়ি এখন বড় একটি সার্জারি করাতে হবে। তখন ভিতরে ফ্যাংয়ের সৎ মা এসেছিল আর বলতে থাকে, এর কোনো সার্জারি করানোর দরকার নেই, এতে করে অনেক বেশি টাকা নষ্ট হয়ে যাবে। ফ্যাং বলে, আমি আমার দাদির কিছুই হতে দেব না, এতে করে যত টাকা লাগুক আমি দেব। এখানে তখন ফ্যাং আর ফ্যাংয়ের যে সৎ মা ছিল এদের দুজনের ভিতরে কথা কাটাকাটি হচ্ছিল। তখন ফ্যাংয়ের দাদি নিজেই বলে ওঠে, দেখো আমি তোমার নিজের দাদি না, তাই তুমি আমার জন্য এত বেশি টাকা নষ্ট করা বন্ধ করো। আমার কোনো সার্জারি করাতে হবে না, আমি এরকমই ঠিক আছি। দাদি চাচ্ছিল না ফ্যাং নিজের সব টাকাগুলো এভাবে তার উপরে খরচ করুক, এতে করে তো ফ্যাংয়ের ভবিষ্যতের জন্য কোনো কিছুই থাকবে না। কিন্তু ফ্যাং বলে, তোমাকে কে বলেছে তুমি আমার নিজের দাদি না? আমি যখন অনেক ছোট ছিলাম, রাস্তায় ছিলাম, কোনো কিছু খেতে পারছিলাম না, তখন তো তুমি নিজেই আমাকে যত্ন করে বড় করেছো, তাহলে এখন আমি তোমার জন্য এইটুকু কেন করতে পারবো না? আর ও চাচ্ছিল যে করেই হোক না কেন ওর দাদিকে সুস্থ করবে। ফ্যাংকে মিস্টার ফুহান কার্ড দিয়েছিল, এই কারণে পরে ও রাতে এসেছিল ফুহানের কাছে। ফুহানকে কোনো কিছু না বলে ওর কোটটি খুলতে শুরু করে, আর ফুহানও বুঝতে পারে না যে ফ্যাং হঠাৎ করে এরকম কেন করছে। ফুহান বলে, জিওর কোম্পানি থেকে জব ছেড়ে দেওয়ার পর তোমার আমার কথাই কেন মনে পড়েছে? এখানে কোনো কিছুই বলছিল না ফ্যাং। ফুহান তখন ফ্যাংকে নিজের ক্লোজে নিয়েছিল। এরপরে জিজ্ঞাসা করে, এখন বলো তুমি আমার কাছে কেন এসেছো? ফ্যাং বলে, আমার দাদির সার্জারির জন্য টাকার প্রয়োজন, তাই আমি এখন টাকার জন্য সবকিছু করতে রাজি আছি। তখন ফুহান বলছিল, তাহলে তুমি কি আমাকে টাকার জন্য কিস করতে পারবে? আর এইটাও জিজ্ঞাসা করে জিওর সাথে তার সম্পর্ক কি ছিল, তারা দুজনে কি রিলেশনশিপে ছিল? তখন ফ্যাং বলে, আমরা দুজনেই কখনো রিলেশনশিপে ছিলাম না, এমনকি জিও তো আমাকে লাইকই করে না, ও সবসময় আমাকে শুধু ঘৃণা করে এসেছে। ফুহান বলে, ঠিক আছে আর বলতে হবে না, আমি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি। এরপরে ও এখানে ফ্যাংকে কিস করছিল, কিন্তু একটু পর আবার থেমে যায়। ফ্যাংকে বলে, আমরা দুজনে এইসব কিছু হোটেলে কেন করছি? এর থেকে ভালো তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। একটু পরে ও ফ্যাংকে নিজের সাথে করে বাড়িতে নিয়ে এসেছিল। ফ্যাংকে এই বাড়িতে দেখার পর ফুহানের বাড়িতে যতগুলো মেয়ে ছিল তারা সবাই কথা বলতে শুরু করে, এই মেয়েটি এমন কে হতে পারে যাকে কিনা বস ফুহান প্রথম তার বাড়িতে নিয়ে এসেছে? এই মেয়েটির ভিতরে এমন কি রয়েছে যার কারণে ফুহান ওকে বাড়িতে নিয়ে এসেছে? ভিতরে আমরা দেখতে পাই ফ্যাংকে এত বড় বাড়িতে আসার পর অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিল। একটু পর নিজেকে ফ্রেশ করে ও বাইরে চলে আসে। এখানে নিজেকে শান্ত রাখার জন্য ও কিছু ফল খেতে শুরু করে। একটু পরে ওর কাছে ফুহান এসেছিল। ফুহানকে দেখার পর ফুহানকে এটাই বলছিল, আমি সবসময় আমার কাজগুলো অনেক বেশি মনোযোগ দিয়ে করেছি, তাই তোমার সব কাজগুলো আমি মনোযোগ দিয়ে করতে পারবো। তার কথাগুলো শোনার পর ফুহান বুঝতে পারে ফ্যাং অনেকটা বেশি হার্ডওয়ার্ক করে সব কাজের প্রতি। এই কারণে ফ্যাংকে বলছিল, আমি চাচ্ছি যে আমার কোম্পানিতে তোমাকে একটি পজিশন দেবো, তুমি কি ওখানে জব করতে রাজি আছো? ফ্যাং বলে, তোমার মনে হয় না আমি তোমার কোম্পানি এসব সিক্রেটগুলো অন্য সবাইকে বলে দেবো, এতে করে তোমার কোম্পানির লস হবে? তখন বলছিল ফুহান, আমার এতে
এতে কোনো কিছুই প্রবলেম নেই, কারণ আমি তোমাকে বিশ্বাস করি। এরপরে ফ্যাংকে কিস করতে চাচ্ছিল। ফ্যাং অনেকটাই বেশি নার্ভাস হয়ে গিয়েছিল, তাই উঠে পড়েছিল। একটু পরে ফুহান ওকে আবারও কিস করতে চাচ্ছিল, কিন্তু তখন জিওর মা ফোন করেছিল আর ওকে বলছিল তুমি কোম্পানি থেকে রিজাইন কেন করেছো? তুমি জানো না যে তোমার কাছ থেকে আমার ছেলে এখনো 5 মিলিয়ন পায়? তাহলে তুমি টাকা না দিয়ে কিভাবে এখান থেকে চলে যেতে পারো? এই কথাগুলো ফুহানের কাছে একদমই ভালো লাগে না, তাই ফোনটি রেখে দিয়েছিল। এরপরে এখানে আবারও ফ্যাংকে কিস করেছিল। রাতের সিনটা এখানেই কাট হলে পরের দিন সকালের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই ফুহানকে নিজের হাতে এখানে ফ্যাংয়ের জন্য ব্রেকফাস্ট বানিয়েছিল। আর ফ্যাংয়ের সাথে এখানে অনেকটাই বেশি সুইট ব্যবহার করতে থাকে। ফ্যাং বুঝতে পারে না যে ফুহান কেন তার সাথে এত বেশি ভালো ব্যবহার করছে। ফুহান এখানে একটি 10 মিলিয়নের চেক দিয়েছিল ফ্যাংকে, আর ফ্যাং তো এটা আশাও করেনি যে ফুহান তাকে এত বেশি টাকা দেবে। এখান থেকে চলে যেতে নিচ্ছিল, তখন ফুহান ওকে থামতে বলে আর বলে তুমি এত তাড়াতাড়ি আমার কাছ থেকে দূরে যেতে চাচ্ছ? আমি তো চাচ্ছিলাম তুমি আরো কিছুটা সময় আমার সাথে থাকবে এখানে। এরপরে ফুহান এখানে ফ্যাংকে কিছু মেডিসিন বের করে দিয়েছিল আর বলছিল রাতে আমি তোমার সাথে যা কিছু করেছি এর জন্য আমি চাই না তুমি প্রেগনেন্ট হয়ে যাও, আর নেক্সট টাইম থেকে আমি তোমার সাথে একদমই রুট ব্যবহার করব না, যেরকমটা কাল রাতে করেছিলাম। এখানে মনে মনে তখন ফ্যাং এটাই বলছিল আমি তো শুধুমাত্র এটাকে অন্যায় স্টেন্ট মনে করেছিলাম, কিন্তু এখন তো দেখছি এর থেকেও বেশি কিছু চাচ্ছে, বলে আমাকে আর কতদিন তোমার সাথে থাকতে হবে? এখানে ফুহান বলে 3 মাসের জন্য, হতে পারে 1 বছরের জন্য, আবার এমন হতে পারে সারা জীবনের জন্য। তখন ফ্যাং ভাবে ফুহান তাকে এত বেশি টাকা দিয়েছে। এখানে কিন্তু ফ্যাং অনেকটাই বেশি ভয় পেয়ে গিয়েছিল, আর ফুহান চাচ্ছিল না ফ্যাং ওকে দেখে এরকম ভাবে ভয় পেয়ে যাক, তাই আবারও ওর সাথে নর্মাল হয়ে কথা বলতে থাকে। ফ্যাং বলেছিল ঠিক আছে, তুমি যেহেতু আমাকে টাকা দিয়েছো তাই এখন আমি তোমার হয়ে কাজ করে দিতে পারবো, তুমি যতদিন বলবে আমি ততদিনই তোমার সাথে থাকবো। এরপরে আবারও হসপিটালে এসেছিল দাদির সাথে দেখা করতে। এখানে দাদি বলছিল আমি এখানে থাকবো না, তুমি এখান থেকে আমাকে বাড়িতে নিয়ে চলো। দাদি চাচ্ছিল না কোনো টাকা নষ্ট করতে। ফ্যাং বলে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, টাকার ব্যবস্থা হয়ে গিয়েছে, আমার কাছে এখন অনেক বেশি টাকা রয়েছে, যেটা দিয়ে আমি তোমার অনেক ভালো চিকিৎসা করাতে পারবো। দাদি বলছিল আমি সুস্থ হয়ে যাওয়ার পর তোমার বিয়ে দেখতে চাই। ফ্যাং তখন দাদিকে খুশি করার জন্য বলে আমার একটি বয়ফ্রেন্ড রয়েছে, আর আমার বয়ফ্রেন্ড আমার অনেক বেশি কেয়ার করে। এখানে ওর সৎমা এই কথাগুলো শুনতে পেয়েছিল। যখন জানতে পারে এখানে ফ্যাং এর একটি বয়ফ্রেন্ড রয়েছে, তখন মনে মনে এটাই ভাবছিল এখন ফ্যাং এর এই নতুন সম্পর্কের কথা তো আমি জানতে পেরেছি, তাহলে ফ্যাংয়ের কাছ থেকে অনেক বেশি টাকা নিতে পারবো। তাই ফ্যাংকে বলে টাকা দেওয়ার জন্য। ফ্যাং ওর সৎমাকে বলেছিল আমার কাছে কোনো টাকা নেই। এরপরে ও চলে গিয়েছিল হসপিটালের বিল পরিশোধ করতে। অন্যদিকে জিওর কোম্পানির কিছু কলিগরা ম্যাগাজিনে ফুহানের একটি পিক দেখতে পায়। তারা অনেকটাই খুশি হয়েছিল যে এরকম একটি রিচ পার্সনের সাথে এখন থেকে ফ্যাং কাজ করবে। কিন্তু একটু পরে যখন জিও ওখানে এসেছিল আর এই কথাটি জানতে পারে, তখন ওদেরকে বকা দিয়ে বলেছিল কাজে যাওয়ার জন্য। জিওর কাছে এই কথাটি একদমই ভালো লাগেনি যে ফ্যাং এখন থেকে ফুহানের সাথে কাজ করবে, আর ও তো ফ্যাংয়ের কাছ থেকে অনেক বেশি টাকা পায়, তাহলে ফ্যাং কিভাবে এখান থেকে চলে যেতে পারে। একটু পরে ফ্যাং ওদের সাথে দেখা করতে আসে। ফ্যাং এখানে এসেছিল জিও যে ওর কাছ থেকে 5 মিলিয়ন পাবে ওটা দেওয়ার জন্য। জিও এখানে ফ্যাংকে দেখার পর মনে করে ফ্যাং তাকে সরি বলতে এসেছে, যেন তাকে জব থেকে বের করে না দেয়। এই কারণে ওর মাকে বলছিল যে তুমি একে এখানে কেন আসতে বলেছো? আমি বলেছি না একে আমি একদমই দেখতে চাই না। জিওর মা বলে তুমি এত বেশি চিন্তা কেন করছো? এই তো শুধুমাত্র একজন মেড এখানে এসেছে হয়তো তোমাকে সরি বলতে, আর তুমি তো ওর কাছ থেকে অনেক বেশি টাকা পাও। জিও তখন ফ্যাংকে বলে তুমি যখন এসেছো তাহলে আমাকে সরি বলো, হতে পারে তুমি সরি বললে আমি তোমাকে আবারও তোমার জবটি ফিরিয়ে দেবো। ফ্যাং বলে তুমি একটু বেশি ভেবে নিয়েছো, আমি এখানে তোমার কাছে ফিরে আসতে আসিনি, বরং তুমি যে আমাকে 5 মিলিয়ন দিয়েছিলে এটা ফিরিয়ে দিতে এসেছি। আর জিও এই কথাটি জানতে পেরে অনেক রেগে গিয়েছিল। ফ্যাংকে বলে তুমি নিজেকে কি মনে করো? আমার কাছ থেকে 5 মিলিয়ন নিয়েছিলে আর এখন আমাকে ফিরিয়ে দিতে এসেছো? মনে হচ্ছে তোমার টাকা অনেক বেশি হয়ে গিয়েছে। এরপরে ওর মাকে বলছিল একটু পরেই দেখবে ও আবারও আমার কাছে ফিরে আসবে, কারণ ওর দাদির চিকিৎসা করার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন। অন্যদিকে ফ্যাং তখন বাইরে এসেছিল, যেখানে বাইরে ফুহান ওকে নেওয়ার জন্য এসেছিল। ফুহান নিজে তখন ফ্যাংয়ের অ্যাপার্টমেন্টে নিয়ে এসেছিল। দেখতে পাই ফ্যাং এখানে খুবই সাধারণ একটি জীবন যাপন করে, কারণ ফ্যাংকে বলেছিল তুমি চাইলে কিন্তু আমার বাড়িতেই থাকতে পারো। ফ্যাং ওকে বলছিল আমি আমার প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ দুটাকে আলাদাই রাখতে চাই, আর আমি এরকম ভাবে থাকতে বেশি পছন্দ করি। ফ্যাংয়ের শরীরটা এখানে অনেক বেশি খারাপ ছিল, তাই ও ভালোভাবে হাঁটতে পারে না। একটু পরে এখানে অজ্ঞান হয়ে গিয়েছিল। তখন ফুহান ওর কেয়ার করতে থাকে। ফুহান বুঝতে পারছিল না ও এখানে কিভাবে ফ্যাংকে ঠিক করবে। দেখা যায় ও এখানে আবারও হঠাৎ করে ফ্যাংকে কিস করেছিল। একটু পরে ফ্যাং
ঘুমিয়ে পড়েছিল। পরের দিন সকালে যখন ফ্যাং এর ঘুম ভেঙে যায় তখন ও এখানে তার পাশে ফুহানকে দেখতে পায়। অবাক হয়ে গিয়েছিল যে ফুহান কাল পুরো রাত ওর সাথে এখানেই ছিল। ফুহানকে বলে, তুমি তো আমার অনেক বেশি সাহায্য করেছো, এখন বলো আমি তোমাকে কিভাবে হ্যাপি করতে পারি। ফুহান বলে, তুমি যদি আমাকে হ্যাপি করতে চাও তাহলে কাল তুমি আমার সাথে একটি ইভেন্টে যাবে, এতেই আমি অনেক বেশি খুশি হয়ে যাব। এর থেকে বেশি আমি তোমার থেকে কোনো কিছুই চাই না। ওখানে গিয়ে শুধুমাত্র তুমি আমার সাথে সাথে থাকবে, এতে করে আমি অনেক খুশি হয়ে যাব। আর এখানে ফ্যাং এর জন্য অনেক সুন্দর একটি পিঙ্ক কালারের ড্রেস নিয়ে এসেছিল। ফ্যাংকে এটা পরার পর অনেকটাই বেশি কিউট লাগছিল। এরপরে ও ফুহানের সাথে ওই পার্টিতে এসেছিল। ফুহানের কাছে তখন একটি ইম্পর্টেন্ট ফোন এসেছিল, এই কারণে এখানে একাই ভিতরে থাকতে বলে ফ্যাংকে, আর নিজে এখান থেকে বাইরে চলে গিয়েছিল। ফ্যাং তখন এখানে হাঁটতে শুরু করে। এখানে শাও নামের একটি মেয়ে ফ্যাংকে দেখতে পেয়েছিল। ও তখন ফ্যাংকে নিয়ে কথা বলতে শুরু করে। এরকম মেয়েদের কাজই হচ্ছে শুধু রিচ পার্সনদেরকে সিডিউস করে এইসব পার্টিতে আসা। জিও এই পার্টিতে এসেছিল। এখানে যখন ফ্যাংকে দেখতে পায় ও মনে করেছিল ফ্যাং এই পার্টিতে এসেছে ওকে সরি বলার জন্য, তাই ওখানে গিয়েছিল। আর ওই শাও নামে মেয়েটির সাথে কথা বলতে থাকে। ফ্যাংকে এখানে আবারও ছোট করছিল। ফ্যাংকে বলে, আমি জানি তুমি এখানে এসেছো আমাকে সরি বলার জন্য, তাই তাড়াতাড়ি আমাকে সরি বলো, হতে পারে আমি তোমাকে ক্ষমা করে দেব আর তোমাকে আবারও তোমার জবটি ফিরিয়ে দেব। ফ্যাং বলে, তুমি আবারও ভুল বুঝছো, আমি এখানে তোমাকে সরি বলতে আসিনি। শাও নামের মেয়েটি বলে, আমি বুঝতে পেরেছি ফ্যাং এখানে কোনো ওয়েটারকে সিডিউস করে এত বড় পার্টিতে ঢুকেছে, নয়তো ও কখনোই এরকম একটি পার্টিতে আসতে পারতো না। জিও ফ্যাংকে কথা শোনাতে শুরু করে। ফ্যাংও তখন এখানে জিওকে কথা শোনাচ্ছিল, যার কারণে এতে দুজনের ভিতরে কথা কাটাকাটি হয়ে যায়। জিও অনেকটাই বেশি রেগে গিয়েছিল ফ্যাং এর ওপরে, তাই ও তখন দুজন গার্ডকে ডেকেছিল আর বলেছিল এই মেয়েটিকে যেন পার্টি থেকে বের করে দেওয়া হয়। এখানে জোর করে তারা ফ্যাংকে এখান থেকে বের করে দিতে চাচ্ছিল। তখন এখানে ফুহান এসেছিল, জিওকে অনেক জোরে একটি পাঞ্চ মারে। এরপরে ও ফ্যাং এর কাছে গিয়েছিল আর জিওকে বলে, তুমি এটা কিভাবে ভাবতে পারলে এখানে ফ্যাং একা এসেছে, ফ্যাং এখানে আমার সাথে এসেছে। আর ও এখানে সবাই সামনে তখন বলে দিয়েছিল যে ফ্যাং এখানে একা আসেনি, বরং ওকে আমি নিয়ে এসেছি। জিওকে এখানে অনেকটাই বেশি রুড হয়ে বলে, আমি যেন আর তোমাকে কখনোই ফ্যাং এর আশেপাশে দেখতে না পাই, যদি তুমি ফ্যাং এর আশেপাশে যাওয়ার চেষ্টা করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এরপর ওখান থেকে ফ্যাংকে নিয়ে চলে গিয়েছিল। একটু পরে জিও আবারও আসছিল ফ্যাং এর সাথে কথা বলতে, বাট ও দেখতে পায় এখানে ফুহান ফ্যাংকে কিস করছে। আসলে ফুহান দেখতে পেয়েছিল জিও এদিকেই আছে ফ্যাং এর সাথে কথা বলতে, তাই ইচ্ছা করে এরকম একটি কাজ করেছিল। এরপরে ফ্যাংকে কোলে উঠিয়ে ওখান থেকে তার নিজের বাড়িতে নিয়ে আসে, যেখানে ওর বাড়িতে থাকা মেয়েরা এখানে ফ্যাংকে সেরকম ভাবে কোনো পাত্তা দিচ্ছিল না। এটা দেখার পর ফুহান বাইরে আসার পর ওদের সবার সামনে এখানে ফ্যাংকে ওর নিজের কোলে বসিয়ে নিয়েছিল আর সবাইকে এটাই বলছিল, তোমরা এর সাথে ভালো ব্যবহার করবে, কারণ এ শুধুমাত্র আমার, আর তোমরা যদি এর সাথে ভালো ব্যবহার না করো তাহলে এখানে থাকার কোনো দরকার নেই। আর যেসব মেয়েরা বাজে ব্যবহার করেছিল ওদের সবাইকে জব থেকে বের করে দিয়েছিল। পরে ফ্যাং ওর দাদির সাথে আবারও দেখা করতে এসেছিল। এখানে ওর দাদির সাথে কথা বলছিল। তখন ওর দাদি বলে, আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চাই, তুমি আমাকে দেখা করিয়ে দাও। ফ্যাং ওর দাদিকে আবারও মিথ্যে কথা বলে যে আমি তোমাকে খুব তাড়াতাড়ি দেখা করিয়ে দেব। তখনই ভিতরে ওর সৎ মা আর সৎ বোন এসেছিল। ওর সৎ মা এখানে আবারও ওর জন্য একটি সম্পর্ক নিয়ে এসেছিল আর বলছিল ওই ছেলেটির নাম হচ্ছে মিস্টার লু, তিনি অনেকটাই বেশি রিচ আর আমাদেরকে অনেক বেশি টাকাও দেবে, তাই তুমি ওকে বিয়ে করে নাও। কিন্তু এখানে দাদির ওই মিস্টার লুকে একদমই পছন্দ হয় না, কারণ ওই লোকটি অনেকটাই বেশি বয়স্ক ছিল আর ও ফ্যাংকে কখনোই ভালো রাখতে পারবে না, কারণ ওই লোকটি সবসময় শুধু মেয়েদেরকে টাকা দিয়ে কিনে নিত। কিন্তু সৎমা তো কোনো কথাই শুনছিল না, বলছিল ফ্যাংকে ওখানেই বিয়ে করতে হবে, আমাদেরকে অনেক বেশি টাকা দেবে। আর এখানে ফ্যাংয়ের যে সৎ বোন ছিল ও তো এটাই চাচ্ছিল, ওখান থেকে যে টাকাগুলো পাবে ওই টাকাগুলো নিয়ে আবার ও অন্য কোনো ধনী ছেলেকে বিয়ে করবে যে অনেকটাই বেশি হ্যান্ডসাম হবে দেখতে। ফ্যাং ওর সৎ মাকে বলে দিয়েছিল, তোমরা যেটা ঠিক করেছো ওখানে আমি কখনোই যাব না, তাই এইসব কিছু তোমরা ভুলে যাও আর আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করব। ফ্যাংয়ের সৎ বোন বলে, তুমি এটা বললে কি করে হবে, আমরা তো ওই লোকটিকে এখানে আসতেও বলেছি, একটু পরই এখানে চলে আসবে আর তোমাকে এখান থেকে নিয়ে চলে যাবে, তোমাকে ওর সাথে যেতেই হবে। তখনই ভিতরে ওই মিস্টার লু চলে এসেছিল, যে কিনা দেখতে অনেকটাই বেশি বয়স্ক ছিল। এখানে ফ্যাংকে দেখে অনেক খুশি হয়ে যায়, বলে তোমরা যত টাকা নিয়েছো এতে তো দেখছি ফ্যাং একদমই ঠিক আছে। আর ফ্যাংকে নিয়ে বাইরে এসেছিল। বাইরে ওর সাথে ফুহানের দেখা হয়ে যায়। ফুহান ওকে অনেক জোরে একটি পাঞ্চ মেরেছিল আর ফ্যাংকে বাঁচিয়ে নেয়। লোকটি বলছিল, আমি তোমাকে দেখে নেব, তুমি কিভাবে আমার পছন্দ করা মেয়েকে এরকম ভাবে আমার কাছ থেকে কেড়ে নিতে পারো। কিন্তু মিস্টার লু তো এটা জানতো না ফুহান ওর থেকেও বেশি পাওয়ারফুল আর অনেকটাই বেশি রিচ ছিল, তাই ওই লোকটি এখানে যে ফুহানকে ধমক দিচ্ছে ফুহান উল্টো ওর সবকিছু কেড়ে নিতে পারবে। ফুহান দেখতে পেয়েছিল ফ্যাং কান্না করছে, এই কারণে মিস্টার লু এর কোম্পানিতে ফোন করে ওনার সবকিছু
কিছু একদম বন্ধ করে দিয়েছিল। তাই মিস্টার লু এখানে বসে কান্না করতে থাকে আর ফ্যাংয়ের সৎ মা আর সৎ বোনকেও শাস্তি দিয়েছিল। এরপর ওখান থেকে ভিতরে আসে। এখানে দাদি অনেক বেশি কান্নাকাটি করছিল। ফ্যাংকে দেখতে পেয়ে খুশি হয়ে যায় আর বলছিল তুমি ঠিক আছো, এই জন্য আমি অনেক খুশি হয়েছি। ফুহান দাদিকে বলে আপনি কোনো চিন্তা করবেন না, এইবার আমার আসতে কিছুটা দেরি হয়েছে, কিন্তু এর পরের বার থেকে আমি সবসময় ফ্যাংকে সব বিপদ থেকে বাঁচিয়ে নেব। তখন ভিতরে ওর সৎ বোন এসেছিল, বলছিল ক্ষমা করে দিতে, কখনোই আর ফ্যাংয়ের সাথে এরকম করবে না। ফ্যাং বলেছিল তোমরা আমার সাথে অনেক বেশি বাজে ব্যবহার করেছো, আর আজকে আমি এখানে তুমি আর তোমার মায়ের সাথে সব সম্পর্ক ভেঙে দিচ্ছি, আজ থেকে আমাদের কোনো সম্পর্ক নেই। একটু পরে ফুহানের সাথে বাহিরে এসেছিল। এখানে ফুহানকে থ্যাংক ইউ বলে ওর গ্র্যান্ডমার সাথে এত ভালো ব্যবহার করার জন্য, আর এটাও বলে তুমি তো ওখানে আমার বয়ফ্রেন্ড হয়ে অ্যাক্টিং করেছিলে, এখন বলো আমি তোমার জন্য কি করতে পারি, আমি তোমার জন্য সবকিছুই করতে রাজি আছি। ফুহান তখন কিছুক্ষণ ফ্যাংয়ের দিকে তাকিয়ে থাকে। এরপরে ফ্যাংকে বলে তুমি শুধুমাত্র আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও, এতেই হবে, আর কোনো কিছু দরকার নেই। এরপরে এখানে আবারও কিস করেছিল ফ্যাংকে। পরের দিন দুজনে একই কারে করে কোম্পানিতে এসেছিল। ফ্যাং চাচ্ছিল না দুজনকে একসাথে কেউ দেখেনি, এই কারণে ও একটু আগেই নেমে পড়েছিল। এরপরে ভিতরে আসে আর লিফটের জন্য অপেক্ষা করছিল। তখন এই কোম্পানির ম্যানেজার দেখতে পায় ফ্যাংকে। ও বলছিল তোমার তো সাহস কম না যে তুমি এখানে বসের লিফটের জন্য অপেক্ষা করছো, তুমি জানো না এই লিফটে শুধুমাত্র বস যেতে পারে, অন্য কেউ যেতে পারে না। আর ফ্যাংকে কথা শোনাচ্ছিল, কিন্তু একটু পরই ওখানে ফুহান চলে আসে, তাই ও একদম চুপ হয়ে গিয়েছিল। আর ফুহান এখানে কোনো একটি প্রজেক্ট নিয়ে কথা বলবে, তাই বলছিল ফ্যাংকে যে তুমি আমার সাথে আমার লিফটে করে চলো। যখন দেখতে পাই ফুহান নিজে মেয়েটিকে লিফটে করে নিয়ে গিয়েছে, তখন অনেকটাই অবাক হয়েছিল। লিফটের ভিতরে আসার পর ফুহান নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, তাই দেখা যায় ও এখানে আবারও ফ্যাংকে কিস করেছিল, আর ফ্যাং ওকে কোনো কিছুই বলতে পারছিল না। এরপর ওখান থেকে বাইরে আসে, ম্যানেজারকে বলেছিল আমাদের একটি নতুন প্রজেক্ট রয়েছে, যেটা নিয়ে তুমি আজকে হোটেলে যাবে কথা বলতে, আর তোমার সাথে ফ্যাংকেও নিয়ে যাবে। এখানে ম্যানেজার তো অনেকটাই রেগে যাচ্ছিল, ফ্যাংকে নিয়ে যেতে চাচ্ছিল না, কিন্তু বস যেহেতু বলেছে তাই বাধ্য হয়ে নিয়ে যেতে হয়। এরপরে হোটেলে তারা তাদের ওই নতুন একজন ক্লায়েন্টের সাথে দেখা করতে এসেছিল। এই লোকটি আসলে অনেকটাই বাজে টাইপের ছিল। এখানে ফ্যাংকে ও বাজেভাবে টাচ করছিল, যেটা ফ্যাংয়ের কাছে ভালো লাগে না। ফ্যাংয়ের হাতে থাকা জুসটি ওনার উপরে পড়ে গিয়েছিল, তাই তো রেগে তখন বলে আমি তোমাদের সাথে কোনো প্রজেক্টের কাজ করতে চাই না। ম্যানেজার বলে আপনি রেগে এইসব কিছু নষ্ট করে চলে যাবেন না। আর এখানে ফ্যাংয়ের রুমে চাবি দিয়েছিল ওই লোকটিকে, আর লোকটি তখন ফ্যাংয়ের রুমে চলে আসে। ম্যানেজার দূর থেকে এইসব কিছু ভিডিও করছিল এইটা ভেবে, যখন এই সব কিছু ফুহান দেখবে তখন রেগে যাবে ফ্যাংয়ের ওপরে, আর ওকে জব থেকে বের করে দেবে এইটা মনে করে। কিন্তু ফুহান তো এটা দেখে অনেকটাই রেগে গিয়েছিল, আর এদিকে ওই লোকটি তখন ফ্যাংয়ের সাথে বাজে ব্যবহার করতে নিচ্ছিল। একটু পরে ওখানে ফুহান এসেছিল। ফ্যাং অনেকটাই ভয় পেয়েছিল, তাই ফুহানকে জড়িয়ে ধরেছিল। ফুহান এখানে ম্যানেজারের উপরে অনেকটাই রেগে যায়, আর ম্যানেজার বারবার সরি বলছিল তাকে যেন জব থেকে বের না করে দেয়, কিন্তু ফুহান আর ওই মেয়েটির কোনো কথাই শোনে না। এখানে ও কেয়ার করতে থাকে ফ্যাংয়ের। ফ্যাং অনেকটা ভয় পেয়েছিল, সাথে অনেকটাই বেশি লজ্জাও পাচ্ছিল যে ওর কারণে এখানে তাদের কোম্পানির এত বড় একটি প্রজেক্ট নষ্ট হয়ে গিয়েছে। ফুহানের এতে কোনো মাথা ব্যথা ছিল না। ফুহান আবারও একজন নতুন ভালো ক্লায়েন্টকে খুঁজে বের করে, আর যে কিনা অন্য একটি কোম্পানির প্রেসিডেন্ট ছিল। আর এখানে ফুহানদের কোম্পানির সাথে কাজ করতে রাজি হয়েছিল, কিন্তু ফুহানকে বলে আমার একটি শর্ত রয়েছে, আর এটা হচ্ছে তুমি আমার মেয়েকে বিয়ে করবে। ফুহান একদম মানা করে দিয়েছিল, কারণ ফুহানের মনের ভিতরে তো এখন অন্য কেউ রয়েছিল, তাই তার এইসব প্রজেক্টের কোনো দরকারই নেই। এরপরে দুজনে ওখান থেকে বাইরে এসেছিল। ফ্যাং বুঝতে পারে না ফুহান কেন মানা করে দিয়েছে। তখন আমরা রাস্তার ভিতরে একটি বাচ্চা ছেলেকে দেখতে পাই, যার কাছে একটি লোক এসেছিল, আর এখানে বাচ্চা ছেলেটিকে কিডন্যাপ করার প্ল্যান করছিল, যেটা এরা দুজনেই বুঝতে পারে, তাই ওই বাচ্চা ছেলেটিকে সাহায্য করেছিল। এরপরে জানতে পারি ওই বাচ্চা ছেলেটির দাদুই আসলে ফুহানের সাথে কন্ট্যাক্ট করতে গিয়েছিল, আর ফুহান যেহেতু তাদেরকে সাহায্য করেছে তাই এখানে ফুহানদের সাথে কাজ করতে রাজি হয়েছিল। দূর থেকে জিও এইসব কিছু দেখে অনেক বেশি রেগে যায়, কারণ ফুহান এখানে তার কোম্পানির জন্য ভালো একটি প্রজেক্টও পেয়ে গিয়েছে, আর জিও ওর কাছ থেকে ফ্যাংকেও হারিয়ে ফেলেছে। এরপরে ফুহান ফ্যাংকে বলে কাল শাওয়ের সাথে আমাদের একটি প্রজেক্ট নিয়ে কথা রয়েছে, আর আমি চাই তুমি ওর সাথে এই বিষয়টি নিয়ে কথা বলতে যাও। ফ্যাংও এতে রাজি হয়েছিল। পরের দিন ফ্যাং ওর সাথে কথা বলার জন্য একটি জায়গায় এসেছিল। একটু পরে ওখানে শাও চলে আসে। ফ্যাং ওর সাথে ভালোভাবে কথা বলছিল, কিন্তু এখানে শাওয়ের একমাত্র লক্ষ্য ছিল ফ্যাংকে ছোট করা। ও এখানে ফ্যাংকে অনেকটা বেশি অপমান করে কথা বলে। এরপরে রাতে জিওর সাথে দেখা করেছিল, আর জিওকে বলে আমি জানতে পেরেছি ফ্যাং তো বাইরে সবাইকে এটাই বলে বেড়ায় যে ফ্যাং নিজে তোমাকে ছেড়ে দিয়েছে। আর জিও এখানে বকার মতন এটাই মনে করে নেয় ফ্যাং ওর কাছে ফিরে আসতে চাচ্ছে, তাই তো ফ্যাং এখন বাইরে এই সব কিছু করে বেড়াচ্ছে। পরের সিনে তারা সবাই একটি রেস্টুরেন্টে এসেছিল। এখানে শাও আবারও এসেছিল ফ্যাংয়ের কাছে, আর বলছিল আমি জানতে পেরেছি তুমি সবাইকে বলো যে তুমি জিওকে ছেড়ে দিয়েছো। ফ্যাং বলে তোমার কোথাও ভুল হচ্ছে,
আমার আর জিওর ভেতরে সেরকম কোনো সম্পর্কই ছিল না, তাহলে ওকে আমি কেন ছেড়ে দেবো? আর এমনিতেও ওকে আমি কখনো লাইকই করিনি। শাও বলে, আমরা যখন একসাথে পড়াশোনা করেছিলাম তখন তুমি তো সবাইকে এটাই বলতে তুমি হ্যান্ডসাম আর রিচ ছেলেদেরকেই পছন্দ করো, তাদের সাথেই থাকতে চাও। ফ্যাং বলে, আমি কখনো এরকম কোনো কথাও বলতাম না, তুমি এসব কিছু কোথা থেকে শুনে এসেছো? তখনই ভিতরে ফুহান এসেছিল। ফুহান সবার সামনে বলছিল, আমি অনেক আগে একটি ভুল করেছিলাম যেটা এখন আর একদমই করতে চাই না। এরপরে ওইখানে সবার সামনে বলেছিল আমি ফ্যাংকে লাইক করি, আর এখানে ফ্যাংকে তখন ওর ভালোবাসা বোঝানোর জন্য এটি কিছু করেছিল। সবাই এটা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর এই সিনটি দেখার পর এখানে জিও অনেকটাই রেগে গিয়েছিল। ও ভাবছিল ফ্যাং এটা কিভাবে করতে পারে। ও সবসময় মনে করতো ফ্যাং ওকেই লাইক করে। আর জিওকে এতটা বেশি জেলাস ফিল হতে দেখে এখানে সব ভালোভাবে বুঝতে পেরেছিল জিও আসলে ফ্যাংকেই লাইক করে। আর জিও এখন অনেকটাই রেগেছিল। ও চাচ্ছিল ফ্যাংকে খুঁজে বের করবে, তাই তো লোক পাঠিয়ে দিয়েছিল ফ্যাংকে খোঁজার জন্য, যেখানে ওর অ্যাসিস্ট্যান্ট ফ্যাংকে ফ্যাংয়ের বাড়িতে খুঁজতে যায়। কিন্তু এখানেও ফ্যাং ছিল না। আর অনেক জায়গায় ফ্যাংকে খোঁজাখুঁজি করে, কিন্তু এরপরেও ফ্যাংকে খুঁজে পেয়েছিল না। জিও তখন অনেকটাই বেশি কষ্ট পেয়েছিল। আর ও বাড়ি চলে আসে ড্রিঙ্ক করার জন্য। এখানে শাওকে বোঝায় তুমি ফ্যাংয়ের পেছনে কেন পড়ে আছো, দেখো ও তোমাকে লাইক করে না। কিন্তু জিও ওর কোনো কথাই শুনছিল না। আর এখানে জিও ভালো করে এটা বুঝতে পেরেছিল ও আসলে ফ্যাংকে লাইক করতো, আর ও শুধুমাত্র নিজের ইগোর কারণে ফ্যাংকে কখনো পাত্তা দিত না। আর এখন ফ্যাং যখন অন্য কারোর হয়ে গিয়েছে তখন ও এটা বুঝতে পেরেছে। এরপরে বাড়িতে এসে ও গিফট খুঁজতে শুরু করে, যেটা ফ্যাং ওকে বার্থডেতে দিয়েছিল। আর এই গিফটটিও যখন ফ্যাং তাকে দিয়েছিল তখন ও এটাকে একদমই গুরুত্ব দিয়েছিল না। আর এই গিফটের মানে ছিল তুমি সবসময় অনেক বেশি হ্যাপি থাকো, এরকম কিছু একটা। এখন মনে করছে ফ্যাং তাকে লাইক করতো, এই কারণেই ফ্যাং তাকে এরকম একটি গিফট দিয়েছিল। তাই এখন এই গিফটটি নিয়ে এখানে বসে থাকে। আর ও ভাবছিল ও ফ্যাংকে আবারও নিজের লাইফে ফিরে নিয়ে আসবে। এই কারণে পরের দিন অনেক সুন্দর একটি ফ্লাওয়ার বুকে নিয়েছিল আর ফ্যাংয়ের সাথে দেখা করতে যায়। ও ফ্যাংকে সরিও বলেছিল। ফ্যাং ওর কাছ থেকে ফ্লাওয়ার বুকেটি নিয়েছিল, কিন্তু এরপরে ওটাকে নিচে ফেলে দেয় আর বলে আমার এটা একদমই পছন্দ হয়নি। আর এতে দুজনকে উপর থেকে দেখছিল ফুহান। ফুহান বলে, ঠিক আছে আমিও বুঝতে পেরেছি, এখন আমাকে কি করতে হবে। রাতেও বাড়িতে আসে। ফ্যাংয়ের জন্য এখানে অনেক সুন্দর একটি ফ্লাওয়ার বুকে নিয়ে এসেছিল, যদিও এগুলো রিয়েল ফুল ছিল না। আর এখানে ফ্যাং এটা দেখে অনেক বেশি খুশি হয়েছিল। আর ফ্যাংও এখন বুঝতে পেরেছিল অতীতে ও যাই কিছু করুক না কেন এখন ওর মনে শুধুমাত্র ফুহানের জন্যই ফিলিংস রয়েছে। তাই ফ্যাং নিজেও ঠিক করে নিয়েছিল এখন থেকে ও সবসময় ফুহানের সাথেই থাকবে। পরের দিন জিও ওর সাথে আবারও দেখা করতে এসেছিল। এখানে ফ্যাংকে বলে, এই তুমি এক্ষুনি ফুহানকে ছেড়ে দেবে আর আমার কাছে চলে আসবে, আমি তোমাকে অনেক বেশি টাকা দেব। কিন্তু ফ্যাং ওকে মানা করে দিয়েছিল। জিও এরপরেও ফ্যাং এর কোনো কথাগুলোই শুনছিল না। ও বলছিল তুমি আমাকে এখন একদমই রাগিয়ে তুলো না, আমি কিন্তু বলেছি তুমি আমার সাথেই যাবে। আর এখানে যেহেতু ফ্যাং যেতে চাচ্ছিল না তাই ও জোর করে ফ্যাংকে নিয়ে যেতে চাচ্ছিল। তখন এখানে ফুহান এসেছিল। এটা দেখে অনেক রেগে গিয়ে জিওকে অনেক জোরে একটি কিক মেরেছিল। পরের সিনে আমরা দেখতে পাই ফ্যাং বাড়িতে ছিল। এখানে ফুহানের মা এসেছিল বাড়িতে। যখন এখানে একটি মেয়েকে দেখতে পাই তখন জিজ্ঞাসা করে তুমি কে, আর তুমি এখানে কি করছো। কিন্তু ফ্যাং কোনো কিছুই বলতে পারছিল না। তখন ভিতরে এসেছিল ফুহান। ওর মাকে বলে, এই মেয়েটি হচ্ছে সেই যাকে আমি লাইক করি আর যাকে আমি বিয়ে করব। এই কথাটি শোনার পর ফুহানের মা তো পুরোটাই চেঞ্জ হয়ে যায়। অনেক বেশি খুশি হয়েছিল, কারণ আজ পর্যন্ত তার ছেলে কোনো মেয়ের সাথে কথা বলেনি আর কোনো মেয়েকে বাড়িতে নিয়ে আসেনি। তাই এখানে ফ্যাংকে তার কাছে অনেকটাই বেশি ভালো লেগেছিল। আর ফ্যাংকে এখানে তার বৌমা হিসেবেও মেনে নিয়েছিল। ফুহান এটা দেখে খুশি হয়েছিল। আর এখানে ওর মায়ের সামনে হাঁটু গেড়ে বসে ফ্যাংকে প্রপোজ করেছিল ওকে বিয়ে করার জন্য। ফ্যাংও খুশি খুশি এতে হ্যাঁ বলে দিয়েছিল। তাই তারা দুজনেই অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে ফ্যাং ওর দাদির সাথে দেখা করতে আসে। এখানে ওর দাদিকে জানাই ফ্যাং বিয়ে করে নিয়েছে। পরের সিনে আমরা দেখতে পাই ফ্যাং ফুহানের মায়ের সাথে একটি শপে এসেছিল। এখানে ফুহানের মা চাচ্ছিল ফ্যাংকে এখানকার সব থেকে দামি একটি নেকলেস কিনে দেবে, আর এটা দেখছিল। তখনই ভিতরে জিওর মা এসেছিল। দুজনকে দেখার পর এই মেয়েটি শুধুমাত্র মেয়ের হওয়ারই যোগ্য, একে এত দামি দামি জুয়েলারি কিনে দেওয়ার কোনো দরকারই পড়ে না। আর এমনিতেও এর কোনো ভালো ফ্যামিলি নেই। এখানে ফ্যাংকে অনেকটাই বেশি ছোট করছিল। ফুহানের মা প্রথমে বিষয়টি বুঝতে পারছিল না, কিন্তু এরপরে যখন পুরো বিষয়টি বুঝতে পারে তখন দেখা যায় এখানে ফ্যাংয়ের জন্য যত সব দামি দামি জুয়েলারি ছিল সবগুলো কিনে নিয়েছিল। ফুহানের মা ফ্যাংকে বলে, তোমার অতীত যেমনই থাকে এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, এখন তুমি আমাদের সাথে রয়েছো, তাই আমরা তোমাকে আর কখনোই কষ্ট পেতে দেব না। এই সব কিছু দেখে জিওর মা অনেকটাই বেশি রেগে গিয়েছিল। বাড়িতে এসে জিওকে এইসব কথাগুলো বলে। জিও এইটা জানতে পেরে অনেকটাই অবাক হয়ে যায় যে ফ্যাং তো লুকিয়ে ফুহানের সাথে বিয়ে করে নিয়েছে, যে এটা জিও কিছুতেই মেনে নিতে পারছিল না। ওর মাকে বলে, হতে পারে তুমি কোনো কিছু ভুল শুনেছো। ওর মা বলে, আমি কোনো কিছুই ভুল শুনিনি, এরকমটাই হয়েছে। এখন তুমি আর কখনোই ফ্যাংকে নিজের করে পাবে না। আর ওর মা এটাও ভালো করে জানতো ফ্যাং
ফ্যাংয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, তাই ফ্যাং আর কখনো এখানে ফিরেও আসবে না। এরপরে নিজেই আবার চলে এসেছিল ফ্যাংয়ের সাথে দেখা করতে। ফ্যাংকে বলে, তুমি এটা কিভাবে করতে পারলে? তুমি এখনই আমার সাথে চলে যাবে আর তুমি ফুহানকে ছেড়ে দেবে, আমি তোমাকে বিয়ে করব। এখানে বলছিল ফ্যাং, আমি এরকম কোনো কিছুই করব না, আমি আর কখনোই ফুহানকে ছেড়ে দেবো না, তাই তুমি আমার কাছ থেকে এখন থেকে দূরে থাকো। জিও এরপরও বারবার ওকে ফিরে পেতে চাচ্ছিল, আর যেই কথাগুলো ফ্যাং এখানে একদমই গুরুত্ব দিচ্ছিল না। তখন জিওর সাথে এখানে ফ্যাংয়ের সৎ বোন দেখা করতে এসেছিল। আসলে ও তো নিজেও ফ্যাংকে সহ্য করতে পারতো না, আর ফ্যাং তো এখন ফুহানের সাথে অনেক বেশি হ্যাপি থাকবে, যে এটা ওর কাছে একদমই ভালো লাগবে না। দুজনে প্ল্যান করে ফ্যাংকে ড্রাগস দিয়েছিল আর চাচ্ছিল ফ্যাংকে জিওর কাছে পাঠিয়ে দেবে, আর দুজনের ভিডিও করার পর এটা ফুহানকে দেখাবে, তাহলে ফুহান আর ফ্যাংকে নিজের কাছে রাখবে না। কিন্তু এর আগে ওখানে ফুহানে এসেছিল আর জিও কোনো কিছু করতেই পারে না। ফুহান এখানে ফ্যাংকে বাঁচিয়েছিল আর এরপর নিজেই তখন জিওকে ওই ড্রাগসটি খাইয়ে দিয়েছিল, যার কারণে জিও আর এখানে ফ্যাংয়ের সৎ বোন তারা দুজনে নিজেদের প্ল্যানেই ফেসে গিয়েছিল। পরের দিন সকালে যখন জিওর ঘুম ভেঙে গিয়েছিল, ও এইসব কিছু দেখে অনেকটাই বিরক্ত হয়ে এখান থেকে চলে গিয়েছিল। পরের সিনে আমরা দেখতে পাই ফুহানের মাকে। তার ইচ্ছা ছিল যে নিজের ছেলের বিয়েতে অনেক কিছু করবে, এই কারণে অনেক বেশি বড় করে আয়োজন করেছিল। আর যেখানে সবার সামনে ফুহান তখন ফ্যাংকে বিয়ে করে নিয়েছিল। আর এই সুন্দর একটি সিনের সাথে আজকের এই ড্রামাটার এন্ড হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটি লাইক দিও নেক্সট ভিডিও দেখার জন্য। বাই বাই।